আসসালামু আলাইকুম, ইটস মি ফিরোজ কবির ডলার। আবার আমরা হাজির হয়েছি মনের কথা অনুষ্ঠানের নতুন পর্ব নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন এই সময়ের খুবই গুণী অভিনেত্রী রেজমিন সেতু। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি। আপনাকে পেয়ে সত্যি আমরা আনন্দিত। আমরা একদম শুরু থেকে যাই, আপনার বেড়ে ওঠা ফ্যামিলি, আপনি কোন এলাকা থেকে আসছেন, তারপরে আমরা আপনার কাজ সম্পর্কে আসতেছি। আচ্ছা, তাহলে তো সব সিক্রেট জেনে এগুলো সবাই, তাহলে তো কোনো কিছু সিক্রেট থাকে। জানার মানুষ তো সিক্রেটটাই জানতে চায়। আমার বেড়ে ওঠা টাঙ্গাইলে, আমার দেশের বাড়ি টাঙ্গাইলে। তো সেখান থেকে ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগে থেকে আমি নাচ শুরু করি আর কি। নাচ করতে আসতাম টাঙ্গাইল শহরে, গ্রাম থেকে শহরে আসতাম, সেখান থেকে আস্তে আস্তে করে শুরু হয়ে ক্লাস 7-এ চলে আসি ঢাকায়। তারপর টোকাই নাট্য দল থিয়েটার সাজু ভাইয়ের, জি। তো ওইখানে যুক্ত হয়ে, ওই দলের সাথে যুক্ত হয়ে তারপর আস্তে আস্তে শিশু শিল্পী থেকে কাজ করে, এটা বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু। হ্যাঁ, যাত্রা শুরু করেছিলাম আর কি। তারপর থেকে লাস্ট 3 ইয়ার্স ধরে এখন লিড কাস্টিংয়ে প্রোটাগনিস্ট কাজ করছে আর কি। এখন কি ধরনের কাজ, মানে এখন কাজ নিয়ে কি ধরনের প্ল্যানিং চলছে? কাজ নিয়ে প্ল্যানিং বলতে ভিউয়ের পিছনে আর কি ছোটা মানুষ আমি না আর কি। আমার মনে হয় যে সুন্দর গল্পের কাজটা হলে বেশি বেটার হয়। ভিউ হলে তো খারাপ কিছু না। না না, ভিউ খারাপ কিছু না, কিন্তু আছে না যে কথা, এখন যার যত ভিউ ভালো তিনি তত বেশি। সেইটার একটা পজিটিভ দিকও তো আছে না, যে পজিটিভ নেগেটিভ সবকিছুরই আছে আর কি। দেখছে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। এখন আমাদের এই পর্বটারও যদি ভিউ হয়, অনেক মানুষজন দেখবে, সেটা ভালো লাগবে অবশ্যই। তারপরও থাকে না যে এখন কিছু রিউমার আছে যে যার যত ভিউ সে তত বেশি বিজি, সে তত গুণী অভিনেতা অভিনেত্রী, সে ততই সেলিব্রিটি, আর আদার্স যাদের ভিউ নাই তারা কোনো কিছুই না, এরকম গুঞ্জন কিছু আছে নরমালি। মানে সেরকমটা কেন মনে হচ্ছে? ধরেন আমি পর্যন্ত ধরি নিশো ভাই বা ফারহান ভাই বা অপূর্ব ভাই, তাদের বা মোশাররফ করিম ভাই, তাদের নাটক তো অনেক মানুষ দেখতেছে, একটা হিউজ ফ্যান ফলোয়িং বা ফ্যান বেসটা আছে। ভালো কাজেরও তো ভিউওয়ালা কাজ। বড় ছেলে যদি কাজটা দেখি, ধরো আমার ধারণা এই পর্যন্ত অলমোস্ট সবচেয়ে বেশি ভিউ নাটক, একদম ফ্যামিলি ড্রামা, পারিবারিক ক্রাইসিসের জায়গা। তো ওইটা বলার কোনো অপশনই নাই যে আচ্ছা না, আমি ভিউয়ের পিছনে দৌড়াচ্ছি না। ভিউ আমিও চাই আমার কাজ দর্শক দেখুক, দিন শেষে আমি চাই। তো সেই জায়গাটা থেকে তুমি তোমার ভাবনার জায়গাটা কি, বা তুমি ভাবনা আসলে কি বলবো, মানে ভালো গল্পের কাজ করতে চাই ওভারঅল আর কি। এখন চুজ করে চ্যালেঞ্জিং জায়গা মিলায়, সেই চ্যালেঞ্জিং কাজ করতে গেলে যখন যাচ্ছ তুমি, সেটা তোমার প্রস্তুতির ধরন বা তোমাকে কি ধরনের নিজেকে একটু ভেঙে চুরে বের করতে হবে। একই অ্যাক্টিংয়ের স্টেজে থাকলে হবে না, স্টেজটা একটু চেঞ্জ করতে হবে। এখন তো ধরো ভিজুয়াল মিডিয়াতে তুমি কাজ করছো, সেটার জন্য তোমাকে থিয়েটারটা কতটুকু সাপোর্ট দিচ্ছে? বা পুরোপুরি সাপোর্ট দিয়েছে। কারণ আমি যদি ওখানে অ্যাক্টিংয়ের শিক্ষাটা না নিয়ে মিডিয়াতে আসতাম, আমি হয়তো ভালোভাবে এখন পর্যন্ত এই যে আপনার সামনে বসে কথা বলতে পারতাম না। এটাও একটা শিক্ষা। তো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা সব কিছুর জন্যই দরকার। আমি হঠাৎ করে টিকটক করে উঠে চলে আসলাম, নাটক করে চলে আসলাম, সেটা আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে না। আমি বলবো না টিকটকাররা পারে না কোনো কিছু, তারা আমাদের থেকে খুব ভালো। আমাদের বড় বড় সেলিব্রিটিরা তো টিকটক করে। হ্যাঁ, না তারা তো সেলিব্রিটি হয়ে তারপরে টিকটক করছে, আগে অভিনেত্রী তারপরে টিকটক করছে আর কি। তো সেক্ষেত্রে এটা বলবো না, টিকটকাররা আমাদের চেয়েও খুব ভালো ভালো কাজ করছে। তো আমার যেটা হচ্ছে, আমার দলটা খুবই ভালো একটা শক্ত ব্যাকগ্রাউন্ড আমাকে ওটা আমিও জানি, বিকজ আমি সাজু ভাইয়ের টিম থেকে প্রচুর আর্টিস্ট একটা সময় নেওয়া, এখনো নিয়ে আমি লাস্ট কাজেও আমি নিছি। আচ্ছা আচ্ছা, যে সাজু ভাই আমার একটা বাচ্চা মেয়ে ক্যারেক্টার দরকার, আমাকে একটা এরকম 5-6 বছরের একটা মেয়ে ক্যারেক্টার। সাজু ভাই খুবই ডেডিকেটেড মানুষ, এবং তোমাদের এই এখন মিডিয়াতে কাজ করতেছে অনেকেই টোকাই নাট্য দল থেকে আসছে। হ্যাঁ, আমাদের যেমন মামুন ছিল, খিটুটো কমলার যে লিড ক্যারেক্টার, হ্যাঁ ও তো চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো সব এই যে এক একটা চরিত্র করছো, একজন রেজমিন সেতু, এবং সেই চরিত্রগুলো মানুষগুলো, সেইটার সাথে কানেকশনটা করাও কিভাবে, বা কানেকশন করে? কানেকশনটা এখন খুব টাফ হয়ে যায়। কারণ হচ্ছে আমরা কিন্তু খুব একটা সময় পাই না রিহার্সেল করার বা একটা চরিত্র নিয়ে ভাবার।
দেখা গেছে যে আজকে আগামীকালকে শুটিং করছি, তার আগের দিন আমরা স্ক্রিপ্ট হাতে পাচ্ছি, কিন্তু তার আগের দিন অন্য একটা শুটিং করছি, অন্য একটা কাজে ইনভলভ হয়ে থাকছি। তো সেক্ষেত্রে আগামীকালকের জন্য ভাবার খুব একটা সময় পাই না। হয়তো বাসায় যখন ফিরছি তখন গাড়িতে স্ক্রিপ্টটা পড়ছি, পরে কী কী ড্রেস লাগবে, আচ্ছা ঠিক আছে ওই কস্টিউমটা ভেবে চিন্তা করে রেখে দিলাম। কিন্তু আলাদা করে ওই চরিত্রটা নিয়ে ভেবে যে সুন্দর করে ওই ইউটিলাইজ করে যে কাজটা করব, সেটার কিন্তু টাইম আমাদের হচ্ছে না। এখন যেহেতু একদিনের প্রোডাকশন বেশি হচ্ছে আর আমাদেরকে বেশিরভাগ ওই একদিনের প্রোডাকশনের জন্য কল দেওয়া হচ্ছে, এটা আমাদেরও দোষ। আমরা যদি না করতাম তাহলে হয়তো আমাদেরকে কল দেওয়া হতো না। সব কিছু মিলিয়ে বাজেটেরও ব্যাপার থাকে, শুটিং হাউস, আমাদের সাথে যারা কাজ করছে, ইন্টার হোল টিম, সব কিছু মিলিয়ে ব্যাপার থাকে। তো যেভাবে চিন্তা করি সবসময় ওইভাবে হয়ে ওঠে না, হয়তো সময় সাপেক্ষে। এখন ধরো মানে একদিনের প্রোডাকশন, 2 দিনের প্রোডাকশন, 3 দিনের প্রোডাকশন, এই বেশি আমার জানা মতে, মানে এটা এটা আমি আজকে জানাইতে চাই, জানি না কারণ হচ্ছে যে বেশি বাজেটের নাটকগুলো ইউটিউবে খুব কম ওঠে হয়তো, বা যারা ওই লেভেলের বাজেটের আর্টিস্ট মিলায়া করছে মিলায়, কিন্তু বেশিরভাগ চ্যানেলে আমার জানার মতে যে এখন একদিনের এবং খুবই পরিশ্রমের হয় না যে সকাল 7টা থেকে শুরু করতে হয় একদিনে কাজ করতে গেলে রাত্রে 12টা একটা দুইটাও বেজে যায়। সেই জায়গায় গল্পটা বলা, সেটার অভিজ্ঞতার জায়গাগুলো কেমন? কি বলবো, ধরো চাচ্ছ না করতে কিন্তু এখন অপশন, কিন্তু করতে হয়। হ্যাঁ, অপশন সেটাই বললাম যে আমরা চাইলেও। আমিও একদিনের প্রোডাকশন কিন্তু করি। হ্যাঁ, আমি নিজেও তো ডিরেক্টর, তো আমিও একদিনের প্রোডাকশন করি, অপশন নাই বলেই করি। আমি যদি বলি যে না এটা চ্যালেঞ্জিং, আরেকজন 3 দিন পারে, আমি খামাখা টাইম ওয়েস্ট করতেছি, একদমই না। আমার একটা অপশন যদি থাকতো আমি অবশ্যই 3 দিনে করতাম। তো সেই কাজটা করতে গিয়ে কোথাও কি মনে হচ্ছে যে আমরা তাহলে গল্পের সাথে বা চরিত্রের সাথে কম্প্রোমাইজ করতেছি? হ্যাঁ, তা তো মনে হয়, কারণ এদিকে সান চলে যাচ্ছে, গল্পটা আরেকটু সুন্দর করে করলে মনে হয় ভালো হতো, এই শটটা আরেকবার নিলে মনে হয় ভালো হতো। সেটা কিন্তু কেউ কেউ বলছে না আসলে, বা আমিও তো এরকম করেছি, আমার এটা আরেকবার টেক দিলে মনে হয় ভালো হয়, কিন্তু সান চলে যাচ্ছে, কি করব তখন? ওইটাই কিন্তু আমরা বলছি না। হ্যাঁ, সেটাই একটা না একটা জায়গায় তারা কেউ আটকে আছে আর কি, সেজন্য কিছু বলে না, বা অনেক রাত হয়ে যাচ্ছে সেজন্য আমরা ওই সিনটা আরেকবার নিতে পারছি না, এরকম হয়। তো সেই ক্ষেত্রে বলবো না, এখান থেকে তো বা ক্যানভাস তো দেখাতে পারছি না, দেখাচ্ছে কোনো রকম ঘর, বাড়ির উঠান, আর ধরো কোনো রকম 2টা ছেলে মেয়ে আর্টিস্ট আর বাপ মা 4-5 জন নিয়ে একটা ছোট্ট করে পরিসরে। কিন্তু ধরো এইটা তো আলটিমেটলি কিছু করার নাই এখন, মানে এটা দিন শেষে সেটা সত্যি কথা যে ওই অবস্থান আমাদেরও যদি না চেঞ্জ হয় আমরা ওইটাকে টাচ করতে পারছি না। তাল মিলিয়ে চলতে হবে আসলে, তাছাড়া কিছু করার নেই। তাহলে আমরা ধরো তুমি এখন ধরো 2 দিন 3 দিনে যে প্রোডাকশনগুলো, সেই জায়গা থেকে কি তাহলে কাজ কম আসতেছে বা সেটা আসতেছে না কেন? সেটা আসতেছে না তার কারণ হচ্ছে ওই কাজগুলোই তো কম হচ্ছে, 2-3 দিন যারা করছে, তো যাদের তারা তো ফিনান্সিয়ালি ধরো একটা ভালো সাপোর্ট পাচ্ছে না, সেই কাজগুলোর বাজেট মিনিমাম 8-10 লাখ টাকা বা মিলাবা, সেটাও একটা নির্দিষ্ট কি কোনো এরকম, মানে অনেকে ইদানিং বলে সিন্ডিকেট, তুমি সেটা ফিল করো কিনা? আমি আসলে কোনো সিন্ডিকেটের মধ্যে এখনো পড়িনি, সেজন্য আমি বুঝতে পারবো না যে এর সাথে মানে তোমার আমি ফ্রি, আমি একদম ফ্রিল্যান্স, আমার কোনো প্রবলেম নাই, ওর সাথে কাজ করা যাবে না, এর সাথে কাজ করা যাবে না, এর সাথে কাজ করো, তোমার জায়গা থেকে তুমি সবার সাথেই কাজ করছো। হ্যাঁ, সবার সাথে কাজ করছি। বুঝতে পারছি। এখন ধরো তুমি কি গল্প বাছো না গল্প বাছো না? চেষ্টা করি অবশ্যই, একটা কাজ করতে গেলে কি দেখো, ধরো আমি ডিরেক্টর, তোমারে বললাম যে সেতু আপু আমি তোমার সাথে কাজ করতে চাই, আগে সত্যি কথা বলতে আগে ডিরেক্টরকে দেখি, আর তারপরে হচ্ছে ইউটিউবে যে কাজ সার্চ করো না, ইউটিউবের কাছে তার প্রোফাইল দেখলেই বোঝা যায়। এখন তো নরমালি আর কেউ অপরিচিত না, পরিচিত থেকেই কল দেয়, কারো না কারোর মাধ্যমে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এভাবেই কল দেয়। তো দেখা গেছে যে তার সাথে কখনো কথা হয় নাই, দেখা হয় নাই, কাজ হয় নাই, কিন্তু পরিচিত কোনো না কোনোভাবে, কারণ সে আমাকে দেখেছে কোনোভাবে, কোনো আমার স্ক্রিনে দেখেছে, আমি তাকে দেখেছি কোনো না কোনোভাবে। তো আগে তাকেই দেখি, তাকে আগে রিড করি, দেন হচ্ছে গল্প পছন্দ হলে, অ্যান্ড কো-আর্টিস্ট তো আছেই। অ্যাজ অ্যান অ্যাক্টর তোমার যখন কেউ তোমার সাথে কাজ করছে, ডিরেক্টর আর্টিস্ট, তোমার স্পেশালিটি তুমি কি মনে করো যে এটা আমার সবচেয়ে বেশি স্পেশালিটি, এটা আমার অন্যদের মধ্যে নাই? এটা নিজেরটা নিজে বলা যায় না, এটা আপনি বলতে পারবেন সেটা তো ধরো আমি আপনার চোখে আমি আর্টিস্ট হিসেবে কেমন, আমার কি স্পেশালিটি আছে এটা আপনি বলতে পারবেন। আমি স্ক্রিপ্ট করব, আমি একটা প্যাটার্ন বানাবো, লাইক আমি সেই ক্যারেক্টারাইজেশনটা আমি করলাম, কিন্তু এরকম কাজও তো আছে যেখানে কোনো প্যাটার্ন নাই বা কোনো কিছু বলছে না, তখন সেই ক্যারেক্টারাইজেশনটা কিভাবে করছো?
আমি একটু ক্লিয়ারলি বলি, ধরো একজন ডিরেক্টর তোমাকে ফোন করে বললো যে আমি আমার চরিত্রটা এরকম দেখছি, আচ্ছা। আমার গল্পের ধরন এরকম, অভিনয়ের প্যাটার্নটা এরকম। আরেকজন তোমাকে কেউ কিছুই বললো না, একটা সিনপসিস দিল বা স্ক্রিপ্ট দিল, বা অনেক সময় আমরা লাইন আপ আমরা ইমপ্রোভাইজ, তখন আমি জিজ্ঞেস করি যে আমাকে একটু ব্রিফ করেন, কিরকম কি চাচ্ছেন আপনি। সেইটা তো এই যে এখন একদিনে যে কাজ করছি সেটার কি প্রস্তুতি, কিছু কিছু চরিত্র কি টাফ ফিল করো কখনো, যে না আমি পুরো আওলা মালা যাচ্ছি বা আমি এলোমেলো হয়ে যাচ্ছি, তখন তুমি এই হেল্প গুলো কিভাবে নিচ্ছ বা কিভাবে সেখান থেকে সার্ভাইভ করে নিজেকে ডিফাইন করছো? তখন যদি কোনো সিনিয়র আর্টিস্ট থাকে, যেমন আমাদের খুব কাছের দিলু ভাই থাকে, তো নর্মালি যারা থাকে আর কি সিনিয়র যারা আছে যাদের সঙ্গে আমি খুব কমফোর্ট ফিল করি, তাদের সঙ্গে আমি আলোচনা করে তারপরে ঠিক করে নিই যে কী করতে পারি, ভাইয়া দেখুন তো এখন কী করতে পারি, ভাইয়া দেখুন তো আমার এখন কীরকম কী হবে, আলাপ আলোচনা করে তারপরে একটা। আচ্ছা, অনেকে ধরো ভালো একজন ভালো অ্যাক্টর ধরো ইন্ডাস্ট্রিতে এমন অ্যাক্টরও আছে যে থিয়েটার করে না কিন্তু ভালো অ্যাক্টর। হ্যাঁ, তো থিয়েটারিক অ্যাক্টিং এবং ধরো ভিজুয়াল অ্যাক্টিং এর মধ্যে যে ডিফারেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা কি ডিফারেন্স আছে নাকি না? অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে সব জায়গায় আসলে অ্যাক্টিংটা করছি। নাচতে না জানলে উঠান বাঁকা একটা কথা আছে, তো অ্যাক্টিং যে পারবে সে সব জায়গাতে সবভাবেই পারবে। মঞ্চে একটু মঞ্চ আর আমাদের ভিজুয়াল নাটকের শুটিংয়ে অনেকটাই পার্থক্য, কারণ মঞ্চে তো আমরা একবারেই সব কিছু করে ফেলি, ওয়ান টেক শট, কোনো রকম কোনো কিছু নাই, অনেকগুলো রিহার্সাল করতে হয় সেজন্য। কিন্তু আমাদের নাটকের শুটিংয়ে তো আমরা বারবার যখন ভুল করছি তখন বারবার করার সুযোগ পাচ্ছি আর কি, তো এখান থেকে একটু পার্থক্য আছে। তাছাড়া অভিনয় সব জায়গাতে একই রকম, প্যাটার্নটা জাস্ট চেঞ্জ হবে আর কি, তাছাড়া কিছু না। মঞ্চে যদি কাজ করে এখন যদি আমি সেই সিরাজউদ্দৌলা বা রাজা রানী ওই টাইপ কোনো ক্যারেক্টার করি, অবশ্যই আমাকে ওই প্যাটার্নের অভিনয় করতে হবে, ওই সুরে ওই টেনে টেনে বলতে হবে, গতানুগতিক যেরকম ছিল আমাদের, তো সেই হিসাব করলে। তাছাড়া এখন নাটকে তো আমরা নর্মাল ভাষায় কথা বলি, যখন আমরা কথা বলছি, তো মঞ্চে তো খুব বেশি একটা শুদ্ধ ভাষায়, শুদ্ধ একদম উচ্চারণটা শুদ্ধ হতে হবে, ওরকম ভাষায় আমরা অ্যাজ ইউজুয়াল কথা বলি বা অ্যাক্টিং করি, এটাই চেঞ্জ। দর্শকের ধরো অনেকে বলে যে দর্শকের তুমি যখন একটা স্ক্রিপ্ট পড়ছো বা পারফর্ম করছো, সেই চরিত্রটা কি তুমি নিজে থেকে বুঝতে পারো যে না এই জায়গাটা দর্শক আমাকে কানেক্ট করবে বা কানেক্ট করছে না, বা ইমোশনাল হওয়া? আমি নিজেও অনেক সময় শর্ট এমন একটা সিন ডিপ করলাম ইমোশনাল যে আমার চোখেও পানি আসে। হয় না যে তুমি রেজমিন সেতু একটা মানুষ আর চরিত্র যখন করছো, এরকম কি কখনো হয় যে একটা চরিত্র করে এতটাই ঢুকে গেছে ওখান থেকে আর বেরোতে পারছো না? হ্যাঁ, আমার যখন সিরিয়াল করতাম তখন আমি ফোন টোন কোনো কিছু ধরতাম না, মানে প্রথম দিক থেকে আর কি, তখন ওই জবা সিরিয়ালটার মধ্যেই ঢুকে থাকতাম, তখনই মনে হতো আর কি। আমি তুমি যে আচ্ছা ওই সিরিয়াল প্রসঙ্গে আসছি, বিকজ ওই চ্যানেলে আমিও বেশ কয়েকটা সিরিয়াল করছি এবং সেই চ্যানেলের ফার্স্ট সিরিয়াল আমার করা, হ্যাঁ, অপরাজিতা নাম ছিল। এটা আমার ক্ষেত্রেও হয়েছে যে আমি যখনই ওখান থেকে বের হলাম, আমি কিন্তু শুটিং ফরম্যাটটা আমি ওরকম করতাম। তো তুমি যখন লম্বা একটা সিরিয়াল করলাম, তো আশা করছি যে হয়তো ওই নামে তোমাকে মানুষ চিনতো, বা ওই ডেলি সোপে যেটা হয় আর কি, সেটা ইন্ডিয়াতে বলো মুম্বাইতে বলো, টার্নিং পয়েন্ট যেটা আর কি যদি ধরি, তাহলে আমার সেইটা তোমাকে কত দূর আগায় দিচ্ছে, বা মানুষ দর্শকের কাছে দর্শকের একটু রেসপন্স যদি আমাদের অনেকটা, কারণ এখন আমি অজপাড়া গায়ে গেলেও হচ্ছে মানুষ জবা নাটক দেখেছে আর কি, এটাই একটা প্রাপ্তি। মাস পিপল হ্যাঁ তোমাকে কানেক্ট করতে পারছে, তো এটাই একটা প্রাপ্তি। ইভেন হচ্ছে আমি ইন্ডিয়াতে বর্ধমানে একটা বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম, সেখানেও মানুষ দেখেছে জবা নাটক, জবা বলে ডাকছে, এটাই প্রাপ্তি। মানুষের নামের চেয়ে যে তার চরিত্রের নাম চিনে, তাকে যে ভালো করে চিনে, সেটাই আসলে প্রাপ্তি। সেইটাই এক ধরনের বিষয়। এখন বাকিটা তুমি অন্য কাজে কি করতেছো, আসলে জবারটা গেছে, বা আমি অপরাজিতা করছি সেটা গেছে, কিন্তু তারপরে যে এখন ওইখানে যে ধরো যেই প্যাটার্নের অ্যাক্টিং করতা, সেটা কি তখন তুমি লম্বা কাজ করলা, পরবর্তীতে কি তোমার কোনো প্রবলেম হলো? যে প্রবলেম হতো, আসলে প্রবলেম হতো, মানে ওখান থেকে বের হওয়ার পরে, ওখান থেকে বের হওয়ার পরে আমি ওখানে একটা গ্রামের ভাষা যেরকম হয় ওই ভাষাতে ছিলাম আর কি, যেমন হলো কইতে পারুম না, খাইতে পারুম না, এরকম একটা ইয়ে ছিল, কিন্তু নর্মালি অন্য নাটকে বলতে পারি না, এরকম একটা কিছু ডায়লগে অনেক চেঞ্জ ছিল, টোনে অনেক চেঞ্জ ছিল, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে প্রথম দিকে, তারপরে আর ঠিকঠাক।
আর তাছাড়া ওটা একটা ছিল চাকরির মতো, যে সকাল 6টার সময় উঠে চলে যেতাম, আবার সন্ধ্যা 7টা-8টার দিকে শেষ হয়ে যেত, বাসা চলে আসতাম, প্রতিদিনই শুটিং তোমার কি করতাম। স্যালারি সিস্টেম ছিল? না না, পার ডে ওয়াইজ ছিল। আমরা যখন করছি তখন হ্যাঁ, আমি শুনেছি। স্যালারি সিস্টেমে ছিল। হ্যাঁ, শুনেছি। আমি নিজেও স্যালারি সিস্টেমে ছিলাম। প্রথম দিক থেকে নিয়ে তারা সবাই ছিল, হ্যাঁ, কিন্তু আমাদের সবাই পার্টে ছিল আর কি, পার্টি হিসাব করে আর কি আমাদের রেমুনারেশনটা ওইভাবেই নেওয়া হয়েছিল। তো ওর তারপর থেকে মানে একটা অভ্যাসে পরিণত হয়েছিল যে আমি তখন অ্যালার্ম দিতাম না আর, যে 6টার সময় উঠতে হবে, ড্রাইভারই কল দিত, উঠে অভ্যাস যেতাম, হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছিল। এবং এটা তো বিশাল লোড না, মানে প্রতিদিন ধর মাসে তো আমার মনে হয় 15-16 দিন শুটিং করতে হবে। মানে আমার থাকতো হচ্ছে 15-16 দিন, তারা 20-25 দিন করতো আর কি, হোল টিম যারা ছিল। তো সেক্ষেত্রে বলবো যে অভিজ্ঞতা দারুণ হয়েছে, প্রতিদিন অভিনয়ের চর্চাটা হয়েছে, শেখার জায়গাটা তো অনেক হয়েছে খুবই না? খুবই ভালো হয়েছে। অভিজ্ঞতা একটা বিশাল শক্ত ব্যাপার। ব্যাকগ্রাউন্ড হয়েছে, আমি বলতে পারবো যে না আমার একটা শক্ত ব্যাকগ্রাউন্ড হয়েছে, আমি শিখতে পেরেছি সেখান থেকে। প্রতিনিয়ত একটা জিনিস এখন করলে বাকিটা কিন্তু তোমার খুবই- অ্যাপ্লাই করার, মানে হ্যাঁ। কি অ্যাপ্লাই করতে পারছো এটা পরে দেখা যাবে। অ্যাপ্লাই বা করার দর্শক- জায়গাও থাকতে হবে, জায়গা থাকে, হ্যাঁ, সুযোগটা থাকতে হবে। আমি খুব জানি, খুব শিখেছি, খুব দেখেছি, ঘরে বসে থাকলাম, কেউ আমাকে ডাকলো না, কেউ আমাকে সুযোগ দিল না, আরেকজন কি বলবো রিল স্টিক্স এইসব করে এসে অন্যত্র অনেক সুন্দর সুন্দর জায়গা করে নিচ্ছে, কিন্তু আমরা বসে আছি, কোনো ভালো সুযোগ পাচ্ছি না। সেটা কি জেলাস হয় বা আক্ষেপ লাগে মাঝে মাঝে? আক্ষেপ লাগে, আফসোস হয় আসলে, যে কি করলাম, কি করে আসলাম আমরা। আসলে আমার সময়, আমি মনে করি যে সময় সামনে আরো আর কি। এই যে ধরো তুমি তাহলে ধরো থিয়েটার করলা, এত বড় সিরিয়াল করলা, কিন্তু এখন এসে কি তুমি ওই আপ টু আমার ওই সুযোগটা পাচ্ছ, নাকি এখনো আবার নতুন করে স্ট্রাগলটা শুরু করতে হবে? না, ওই পথে আছে আর কি। স্ট্রাগল হুট করে তার ওঠা যাবে না, সেটাই বলছিলাম, তো আস্তে আস্তে আগাবো। হয় না এরকম মিরাকল ঘটে যে সেই ধরো একটা বড় হিরোর সাথে কাজ চলে আসলো আচমকা, অনেকেই বলতে শুনি, সেরকম কি আচমকা কোনো কাজ আসে নাকি? না না, ওরকম হচ্ছে না, আস্তে আস্তে করে আগাচ্ছে আর কি। আচ্ছা, আর ধরো কাজের ক্ষেত্রে মানে এইখানে যে কাজ করছো, সেটা কি যোগ্যতা বেশি জরুরি নাকি কমিউনিকেশনটা জরুরি? যোগ্যতাও থাকতে হবে, একে অপরের পরিপূরক। তো আমার যোগ্যতার একদম 100-তে 100 আছে, কিন্তু কারোর সাথে আমি কমিউনিকেশন করলাম না, যোগাযোগ রাখলাম না, তাহলে তারা আমাকে কিভাবে পাবে, বা আমি বা তাদেরকে কিভাবে পাবো? তো সবটাই সেইটা একটা সবকিছুর সার্টেন সাথে টাইম পর্যন্ত হয় না যে না, আমার এখন একটা পরিচিতির জায়গা হয়েছে, বা আমি এখন এরকম নকিং দিব না, বা না, নকিং দেওয়া নেও না, কাজের ক্ষেত্রে তো আমাকে একজন নক দিবে যে করতে পারবেন কিনা, ফ্রি আছেন কিনা, ডেট আছে কিনা, ঠিক আছে ডেটটা থাকলে রাখো, আমি তোমাকে স্ক্রিপ্ট পাঠিয়ে বা দিচ্ছি। সেই কমিউনিকেশনটাও হ্যাঁ, সেটাই আসলে। তাছাড়া যে এমনিতে খোঁজখবর নেওয়া এখন কারোর প্রয়োজন হয় না, কারণ এমনিতে একজন আপডেট পাওয়া যায় এখন ফেসবুকে। তো সেক্ষেত্রে মনে হয় না যে আলাদা করে কারোর সাথে যোগাযোগ মিডিয়াতে রাখার তোমার কোনো বন্ধু সংখ্যা বা বন্ধু কেমন? নাই। মিডিয়াতে কেউ কারো বন্ধু হয় না, শুধু মিডিয়া বলে কথা না, বন্ধু ব্যাপারটা খুব গভীর। তাহলে তো আমরা যে ফ্যামিলি বলি, তাহলে এটা কি সত্যি না? নাটক করি, এটারও কি নাটক করি? হ্যাঁ নাটকে অভিনয় করি, অভিনয়ের মধ্যেই থাকি। ফ্যামিলি আরেক ফ্যামিলি, কিন্তু বন্ধু যেটা হচ্ছে বন্ধুত্বের ওয়েটটা কিন্তু মিডিয়ার আমি- মানুষজন আমি একে অপরের সঙ্গে সেটা নিতে পারবে না। ইন্ডাস্ট্রিতে আসার আগে, লাইক সাক্ষাৎকার আগের মাধ্যমে যারা কাজ করতো, যারা সারাদিন একসাথে বসতেছে, এটা মানে রিহার্সেল করছে বা মিলায়, ওই এনভায়রনমেন্ট তো আসলে এখনো নাই, এখন নাই। সময়ও আমি নাই, এসব কারণ- পাইনি। হুম। আমি এসব পাইনি, যে যার কাজ করে চলে গেছে, এর মধ্যে কারোর সাথে কারো বন্ধুত্ব হইলে হয়েছে, বা সেটাও একটা সার্টেন টাইম। বন্ধু আসলে সবাই, আবার কেউ না, এরকম আর কি। তো এখন সারাদিন কাজ করছি, প্রতিদিন দেখা হচ্ছে, বা সিরিয়ালে প্রতিদিন দেখা হচ্ছে, রাতে রাতে শুধু ঘুমানোর জন্য বাসায় আসছে, আবার সকালে তাদের সাথে দেখা হচ্ছে, তারা আরেকটা ফ্যামিলি। কিন্তু দিন শেষে শুটিংটা করা শেষ করে এসে কিন্তু তাদের আর কোনো খবর নেওয়া হয় না, বা তারাও কিন্তু আমার কোনো খবর নিচ্ছে না। তো সেক্ষেত্রে যখনকার কাজের যেখানে আছে তখনকার জন্যই তারা আসলে বন্ধু, পরবর্তী সময়ের জন্য না। খুব কমই আছে, খুব কম সংখ্যক শুটিং শেষ করেও মানে কাজের ফাঁকেও অন্যান্য হেল্পে কাজে আসে, খুব কম সংখ্যক আছে, নাই যে এমন না, খুব কম সংখ্যক আছে কিছু হাতে এই যে গোনা এতদিন কয়েকজন। ধরে তুমি কাজ করছো, অনেক, আমি আরো কয়েকটা ইন্টারভিউ নিয়েছি আরো কিছু আর্টিস্টের, তো বেশিরভাগই ফ্যামিলি থেকে খুব একটা সাপোর্টিভ ছিল না। আচ্ছা আচ্ছা, যেহেতু তুমি ছোটবেলা থেকেই কাজ করছো, তারপরে তোমার বাবা মা হ্যাঁ একদম ফুল একদম 100-100 সাপোর্টিভ। তারাই আমাকে আরো ইয়ে করেছে, যে ধাক্কা দিয়ে আগে মানে এই আগে sector-টায় দিয়েছে, কাজ হ্যাঁ, করতে পারো। যে যা এরকম। হুম।
তা আমার কোনো প্রবলেম নেই ফ্যামিলির দিক থেকে। থাকে না যে কনজারভেটিভ ফ্যামিলি, কোনোভাবে কাজ করা সাপোর্ট করে না, পছন্দ করে না, দাদারা কিছু বলে, নানার বাড়ির ফ্যামিলি থেকে কিছু বলে, এরকম কোনো কিছু ছিল না আসলে। আমার বাবা সবসময় বলতো পিছনের লোকে মানে পাঁচের লোকে কি বলে একটা কথা আছে না, কিছু বলে মানে ওইটা আম্মুকে বলতো আর কি। তো সেই ক্ষেত্রে এরকম কোনো রকম বাধা আসে নাই। স্কুলে ভর্তি হওয়ার আগে হচ্ছে আমি নাচের স্কুলে ভর্তি হয়েছি, ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগে। প্লে নার্সারি আমার পড়া হয় না, যেহেতু গ্রামে বড় হয়েছি। তো সেক্ষেত্রে গ্রাম থেকে টাঙ্গাইল শহরে আসতাম প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগতো। তখনকার ছিল ট্রান্সপোর্টের নাম ছিল বেবি বলতো আর কি। 10 জন উঠতো, তারপরে যেতে হতো বেবি ট্যাক্সি। হ্যাঁ, এরকম পিছনে 10 জন বসাইতো, 5 জন করে, সামনে আবার 2 জন রাখতো ড্রাইভার পাশে। তো একজন করে ভরতে টাঙ্গাইল শহর থেকে গ্রামের মানুষ শহরে কেন যাবে? শুধু হসপিটাল বা কোনো জমি সংক্রান্ত কোনো ব্যাপার এইসব কিছু হলে, তাছাড়া তো কোনো যাওয়ার কোনো চান্স নাই। কিন্তু আমার তো প্রতি সপ্তাহে 2 দিন যেতে হতো রিহার্সালের জন্য। তখন সব 10 জন মানুষ ভরতো, তারপর আমরা যেতে যেতে দেখা গেছে যে বিকাল 4টা বেজে গেছে, কিন্তু আমার ক্লাস ছিল দুপুর 2টায়। আবার এমনও হয়েছে আমার পরীক্ষা চলছে, স্কুল থেকে আমাকে ছুটি দেয় নাই, তাড়াতাড়ি করে পরীক্ষা শেষ করে অর্ধেক পরীক্ষা রেখে চলে গেছি। এরকম অনেক হয়েছে। তো একটা নাচের ফিগার শেখার জন্য চলে গেছে। আবার দেখা গেছে যে 4টার সময় পৌঁছাইতাম, পরে আসছেন পরে যাবেন এরকম করতো। কিন্তু আমাদের সন্ধ্যার পরে তো আমাদের আসতে অসুবিধা হতো, গ্রামের রাস্তায় ভ্যান পাওয়া যেত না, কিছু পাওয়া যেত না। এমনও দিন গেছে যে আমরা হেঁটেই রওনা দিতাম, এরকম হয়েছে আর কি। তো ছোটবেলা থেকেই পথটা খুব একটা মসৃণ ছিল না, খুব কষ্টেরই ছিল, এখনো চলছে আর কি। কিন্তু তোমার ফ্যামিলি যথেষ্ট সাপোর্ট। হ্যাঁ, খুব ওই অর্থে আসলে ফ্যামিলির সেদিক থেকে খুব একটা নাই আর কি। বাট এখন কাজ করতে এসে মানে সবারই স্ট্রাগল থাকে, বা প্রতিটা কাজই হয়তো স্ট্রাগলের আর কি। মুভি দেখো? খুব কম, খুব একটা বেশি না। আগের মুভিগুলো বেশি ভালো লাগে, এখনকার। সিনেমা করার ইচ্ছা আছে কি না? কি ধরনের সিনেমা? ক্লাসিক্যাল মুভি বলতে হচ্ছে একটু গল্প নির্ভর থাকবে, ওই গল্পেই সবাই একদম ডুবে থাকবে, এরকম। কমার্শিয়াল যে মুভি, ধরো আমি যদি খান সাহেব, শাকিব খান এখন যে টাইপের মুভি করে, বা ওগুলো ইচ্ছা আছে। সিস্টেম দেয়, তো সেরকম কাজ আসলে করার প্ল্যান আছে কি? হ্যাঁ, প্ল্যান আছে, অবশ্যই আছে। যদি সুযোগ হয় আর কি, কখনো সৌভাগ্য হয় এরকম কাজ করার। সেটার কি কোনো প্রস্তুতি নিচ্ছ নাকি, না মনে করছো যে আমি যেটা করছি তো প্রস্তুতির মধ্যেই আছি? এটাই তো প্রস্তুতি এক ধরনের। এই যে অভিনয় করছি প্রতিনিয়ত, এটাই তো চর্চা, এটাও একটা প্রস্তুতি। অনেকে তো দেখেছি শুনি দেশের বাইরে বা কলকাতাতে কাজ করে, সেরকম কোনো অফার বা প্ল্যানিং আছে? না, আমি ওরকম অফার পাইনি। তবে কলকাতাতে আমি নাচ করতে গিয়েছিলাম আন্তর্জাতিক নৃত্য দিবসে। 2বার গিয়েছিলাম আর কি, সেখান থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছি। এরকম নাচ থেকে অফার ছিল আর কি, কিন্তু অভিনয়ের জন্য কোনো রকম অফার পাইনি। আসলে এত আর্টিস্ট এখন ঘরে আর্টিস্ট, তো আজকে আমি একটা কাজ না করে দিলে আমার জায়গায় আরও 10 জন দাঁড়িয়ে আছে। তো মুশকিল আমাকে সেখান থেকে খুঁজে বের করা। তো সেই জন্য খুঁজে বের করতে হলে ভালো একটা কাজে লাগবে, অবশ্যই ভালো প্ল্যাটফর্ম লাগবে। সেটা পাওয়া খুব দুষ্কর এখনকার সময়ে। বেঁচে তো কাজ করার চেষ্টা করি, না বাঁচলে তো। কিন্তু এরকম হয় না যে আচ্ছা আমি লোকটার এই কাজটা স্ক্রিপ্টটা না করে দেব, আমি সরাসরি না করতে পারি না, একটু তারা বুঝে যায় আর কি। হ্যাঁ, তারা বুঝে যায়। তবে মিথ্যাও বলি না ডেট না থাকলে। এমন না যে আমি প্রতিনিয়ত শুটিং করি, 30 দিন শুটিং করি, তা না। আমি খুব কম শুটিং করি আর কি, কাজ করি কমই, 10 থেকে 12 দিন এরকম, তার চেয়ে বেশি না। বাসা থাকলে আরো বেশি বিজি থাকি, তখন ঘরে শুয়ে বসে থাকি, সেটা একটা ব্যস্ততা। এই যে তুমি এতদিন ধরে কাজ করতেছো, তোমার এমন কি কোনো অভিজ্ঞতা আছে যেটা তোমার খুবই পীড়া দেয়, বা না আমি খুবই হয় না যে সাম ফিল এরকম হয়? ডমিনেট, সিনিয়র আর্টিস্টদের থেকে ডমিনেট হওয়াটা শুরু থেকে অনেক পেয়েছি আর কি, এখন খুব একটা পাই না। সেটা কেমন? ধরো অ্যাক্টিং করতে যাচ্ছে, এমন কিছু বললো তুমি? হ্যাঁ, ডায়লগ কমিয়ে দেওয়া। যখন লিড করতাম না আর কি, কেন্দ্রীয় চরিত্র অভিনয় করতাম না, পার্শ্ব চরিত্র করতাম, যখন বোন, শালি, ভাগ্নি, মেয়ে, তখন যারা সিনিয়র ছিলেন, বড় ভাই, যেমন নায়করা যখন ছিলেন, নায়িকারা যখন ছিলেন, তখন ডায়লগ খুব একটা রাখতো না। আমি নাম বলছি না কার, একজন একটা অভিজ্ঞতা শুনছিলাম যে ধরো সে নতুন একটা মেয়ে, সিনিয়র একজন আর্টিস্ট, নাম বলছি না, তো সেই মেয়েটা খুবই সুন্দর একটা জামা পরছে। তো স্ক্রিনে যাওয়ার পরে সেই নায়িকা বলছে যে এই জামা পরলে আমি তো করবো না,
এরকম অভিজ্ঞতা কখন হয়েছে? এরকম হয়েছে কারণ তার চেয়ে তো সুন্দর জামাটা আমার, তাহলে তো অবশ্যই দেখতে স্ক্রিন আমাকে সুন্দর লাগবে, দর্শক তার চেয়ে আমাকে আমার দিকে তাকাবে। চুলের ডিজাইনটা সুন্দর হলো বা চোখের আঁকানোটা সুন্দর হলো, তখন দেখা যায় তোমার মেকআপই চেঞ্জ করে দিচ্ছে। ওরকম হয়েছে, কিন্তু সেটা সরাসরি আমাকে বলা হয় নাই হয়তো বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দিয়ে এই জামাটা ভালো তাহলে লাগছে, বিহেভি change দিক থেকে করো। কারা বেটার, মানে মেয়েদের জন্য মেয়ে আর্টিস্ট বেটার নাকি না ছেলে আর্টিস্ট নাকি সিনিয়র? সব সিনিয়র নিশ্চয়ই না, আমাদের এখানে তো অনেক সিনিয়রই ভালো আছে, হয়তো কেউ কেউ তোমার ব্যাড লাক হয়ে গেছে যে খারাপ ব্যবহারের মতো এরকম। তারপরে বিশেষ করে নায়িকারা আর কি, হ্যাঁ। নায়িকারা তো মেয়েদের জন্য মেয়েরা শত্রুই হয় আসলে সব সময়ের জন্যই, এটা হচ্ছে কথা। খুবই মুশকিল না এটা? খুবই মুশকিল, মানে বন্ধু হিসাবে ভাবা আর কি, আমি বন্ধু হিসেবে ভাবছি কিন্তু মনে আরেকটা কিন্তু ধরো এটা তো একটা গেল পার্সোনালি জেলাসি বা কাজ করতে যেয়ে, সেটা কাজের ক্ষেত্রে প্রতিযোগিতাটা কেমন? ধরো আমি জানলাম যে একজন খুব ভালো অ্যাক্টিং করছে, কাজের ক্ষেত্রে যদি প্রতিযোগিতা থাকতো তাহলে কিন্তু এত শত্রুতা থাকতো না মেয়েদের মধ্যে। যদি আসল জায়গাটায় যদি প্রতিযোগিতা থাকতো, চিন্তা করে সবাই ও এটা করছে ঠিক আছে, ওর চাইতে আমার আরও বেটার ভালো ড্রেস পরতে হবে, ভালোভাবে আরও নিজেকে খোলামেলা করে দর্শকের কাছে পৌঁছে দিতে হবে আমাকে, আমি যেন ওর চাইতে আলোচনায় বেশি থাকি, সমালোচনায় বেশি থাকি, সেই চিন্তাটা এখনকার মেয়েরা করে। সেজন্য কিন্তু কাজের কাজ কিছুই হয় না, কিন্তু সে ঠিকই সমালোচিত হয়ে যায়। যদি কাজের ক্ষেত্রে যদি প্রতিযোগিতা থাকতো তাহলে এরকমটা হতো না। কাজ দিয়ে দেখাতে হবে মানুষকে, মানুষ কি পড়ছে কি করছে সেটা দিয়ে যদি করে তাহলে তো আর কোনো কিছু হলো না। ধরো এখন অনেকেই আসছে একেবারেই, ধরো আমরা দেখি কিছু কিছু অনেক এক্সাম্পল আছে, কাজ নাই মানে স্ক্রিনের ফুটেজ নাই, কিন্তু ধরো বিভিন্ন জায়গায় যাচ্ছে বা সে হেভি লাইফ লিড করতেছে, বা সেই মানুষটা 2 বছর আগেও খুবই কম চলতে করতো, সেইটাকে কিভাবে দেখো? কোনোভাবে দেখি না, তাদের এটা পার্সোনাল ব্যাপার। মানে সেইটা ধরো তুমি সেটে গেলা, তুমি আমি 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 যেভাবে দেখলাম তাদের কোনো কিছু যায় আসে না আসলে। আমি একজন দেখে আমি একজন যা ভাবলাম এত মানুষের মধ্যে সেটা কোনো কিছু আসে যায় না। একটা এক্সাম্পল দিই, সেটাতে ধরো তুমি একটা, এখন তো তুমি লিড করছো বা মেইন প্রোটাগনিস্ট করছো, তুমি মেইন প্রোটাগনিস্ট, তুমি একটা নর্মাল গাড়িতে বা সিএনজিতে গেলা, আরেকজন দেখলা যে একটা হেভি গাড়ি নিয়ে গেল, হেভি ফোন ইউজ করতেছে, সেইটা কখনো নক করে কিনা? একটু করে, যে হোয়াই নট মি, একটু পীড়া দেয়, বা আমার একটা গাড়ি থাকলে। ওটা মনের মধ্যে রেখে দিয়েছে, চিন্তা করে মনকে বোঝায় যে যা আরেকটা আমার একদিন হবে না, ঠিক আছে থাক, আস্তে আস্তে হবে না। বা তখন সেই আর্টিস্টটা এরকম করে কিনা, তুই কিসের এত বড় আর্টিস্ট, তোর থেকে তো আমি ভালো লাইফ লিড করেছি। কিন্তু সেটা এখন সামনাসামনি তো কেউ বলে না, যে বললে তো আসলে কমে আসছে না এত আলোচনায়, কারণ অনেকে তো অনেক জায়গায় যায় ঘুরতে, সেখানে ফটোগ্রাফার বেশিরভাগই এখন এরকম, কাজের কোনো, বললাম না একটু আগে, কাজের কোনো খবর নাই, কিন্তু সেই হচ্ছে সে কিভাবে মানুষের মুখে থাকবে, আলোচনায় থাকবে সেই চিন্তা করে। তো যারা এই চিন্তা করে তারাই তো এরকম ভালো লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতে পারে। এই সময় তোমার পছন্দের অভিনেত্রী কি? মানে মনে হয় যে ইনার অভিনয় আমাকে ভীষণভাবে এলোমেলো করে, বা খুবই আইডল ধরো? এটা বলা খুব মুশকিল এই সময়ের মধ্যে। আমি ফলো করি না, আইডল ভাবি না কাউকে। আমি সবাইকে সবারটাই দেখার চেষ্টা করি, সবার কাজগুলো। বিশেষ করে ইউটিউবে গিয়ে সার্চ করে যেটা দেখা সেটা হয়তো দেখি না, ক্লিপগুলো দেখার চেষ্টা করি। তোমার কার অভিনয় ভালো লাগে মেয়েদের মধ্যে? সেটা আগেরও হতে পারে, এখনকারও হতে পারে। আগের হলে শাবনূর ম্যাম নিঃসন্দেহে গুণী একজন অভিনেত্রী, ওনাকে বিট করার মতো কেউ নাই আসলে। জন্মাবে কিনা কেউ তাও জানি না। এটাই, উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী, আমার পছন্দের। এখন রিসেন্ট সামনে তো ঈদ বা সবকিছু মিলে এখন কাজের ব্যস্ততা, বা ঈদ উপলক্ষে 7 পর্ব করেছি 2টা। একটা হচ্ছে তাইফুর জাহান আশিকের গ্লোবাল টেলিভিশনের জন্য, জামাই শ্বশুর চোর। গল্পটা খুব ইন্টারেস্টিং, কমেডি তো আছে, পারিবারিক বন্ধন, পারিবারিক আমরা একটা ফিল পাবো। তো গল্পটা হচ্ছে টোটাল সবাই চোর থাকে, এন্টায়ার হোল ফ্যামিলি, শুধু আমি বাদে, শুধু আমিই ভালো আর কি। তো পুরো নাটকটার কাহিনী আর বলবো না, দেখলে মজা হবে মানুষ, খুবই ভালো লাগবে। তাছাড়া টিভিসি করেছি 2টা, একটা হচ্ছে JSRM স্টিল, আমি আমার কোয়ার্টিস্ট ছিলেন নীরব হুসাইন। আর একটি করেছি রিসেন্ট, এটা ঈদ উপলক্ষে, এটা হচ্ছে BRB কেবল।
টিভিসি জায়গাগুলো কেমন মানে নাটকের তত একটা টিভিসি আমার খুব ভালো লাগে। প্রেসার দিয়ে ভালো একদম লাগে বলতে শেষ। না টিভিসিতে প্রেশার আছে, কিন্তু খুবই খুবই প্রেশার আছে, এমন না যে প্রেশার নাই। অনেক সকালবেলা উঠে যেতে হয়, অনেক রাত পর্যন্তই কাজ হয় নর্মালি। তো টিভিসি নাটকে তো আমরা ডায়লগ ডেলিভারি দেওয়ার ওই ইসেই থাকি, ওই ফ্লোতেই থাকি, কিন্তু টিভিসিতে তা তো না। অনেকবার একটা টেক নিতে হয়, অনেকবার, তখন একটু বিরক্ত লাগে। তারপর ভালো লাগে, টিভিসিতে মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যায়, তো সেক্ষেত্রে খুবই ভালো লাগে। অল্পতে পরিচিতিটা পাওয়া যায়, কিন্তু টিভিসিটা হচ্ছে কি খুব বেশি দিন তো লং লাস্টিং করে না আর কি, কয়েক মাস বা বড় জোর হচ্ছে বছর খানেক দেখায়। এই বা আমি ঈদের মেহেদির জন্য মেহেদি টিভিসি করেছি, শাহজাদি মেহেদি ও টিভিসি অফিসে দুটো করেছি, তো সেগুলো তো অকেশন ছাড়া, ঈদ ছাড়া তো আর হবে না, এটা একটা প্রবলেম। তাছাড়া ভালোই লাগে টিভিসি। ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার? ভবিষ্যৎ পরিকল্পনা প্রথমত ভালো মনের একজন মানুষ হতে চাই। পারিপার্শ্বিক সব কিছু থেকে মানুষ আমাকে খুব ভালোভাবে চিনবে জীবনে। এখন কি প্রতিষ্ঠিত, ভালো মনের মানুষ না? অবশ্যই ভালো মনের মানুষ আমি হতে চাই, আরো বেশি হতে চাই। প্রতিষ্ঠিত হতে চাই, ভালো মানে মানুষ এক নামে চিনবে। অভিনেত্রী হতে চাই, মানুষ হতে সেটা চাই। কি অভিনয় দিয়ে নাকি বিজনেসম্যান? না না না, অভিনেত্রী, তাই তো বললাম যে অভিনেত্রী হতে চাই একজন। এই বিজনেস জড়াবো, বিজনেস আসলে করতে হবে, শুধু অভিনয় করে তো হবে না, একটা সময় বিজনেস করতে হবে, বিজনেস আমরা ছাড়া হবে না। একদমই শেষ প্রান্তে আসছি, তোমাকে খুবই ধন্যবাদ এখানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ। দর্শক, আবার নতুন কোনো পর্বে নিশ্চয়ই দেখা হবে মনের কথা অনুষ্ঠানে। আপনারা সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আমাদের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। দর্শকের জন্য যদি লাস্ট কিছু বলতে চান। আজকে এমন অনেক কিছু বলেছি যা কখনো এর আগে টিভি শোতে বলিনি। অনেক সিক্রেট তথ্য আপনারা জেনেছেন। সিক্রেট তথ্যগুলো সিক্রেটই রাখার চেষ্টা করবেন অবশ্যই। আরও ভালো ভালো জন্য কাজ করতে পারি ভবিষ্যতে, আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার জন্যই কাজ করা, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই। সো ভালো থাকবেন। সবশেষে ঈদ মোবারকটা দিয়ে দিই নাকি? ঈদ মোবারক।